সুপ্রভাত, স্বাগতম জানাই। দেখুন, একটা ব্যাপার আমরা মাঝে মাঝেই নিজেরা চিন্তা করি, আমি তো করিও। এই যে আমাদের জন্ম হয়েছে, জন্মটা নাও হতে পারত, কথার কথা বলছি, জন্মেছি। যদি জন্ম না হতো তাহলে ভাবনার কোনো ব্যাপার ছিল না, মানে আমি কি বৃত্তান্ত, আমি নামক বস্তুটাই আসতো না। এবং জন্ম যে মুহূর্তে হয়েছে সে মুহূর্তে কিন্তু তার মৃত্যুর দিনটিও সম্ভবত স্থির হয়ে গেছে। দিনটি মানে হচ্ছে কি তার মৃত্যু হবে, স্বাভাবিক। এটা পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়। এমনকি হিমালয় পর্বত দেখছেন, কে বলতে পারে আজ থেকে 1 কোটি বছর 2 কোটি বছর বাদে হয়তো হিমালয় পর্বতও থাকবে না, একটা নতুন কিছু সৃষ্টি হবে। তো সেই জায়গাটা থেকে এগুলো সব স্বাভাবিকতার মধ্যেই পড়ে। বিশ্ব ব্রহ্মাণ্ড অণুতে পরমাণুতে সর্বত্রই যে থাকবে না, নতুন কিছু আসবে। তো স্বাভাবিক আমাদের যে চলে যাওয়া মৃত্যু, সেটাকে তো আমাদের গ্রহণ করতেই হবে, ভালো লাগুক না লাগুক, বাস্তব একটা দিন আসবেই। কিন্তু এই যে অসময়ে চলে যাওয়া, মানে তার অসুখ বিসুখ কিছু নিয়ে হঠাৎ চলে গেল, বা হয়তো অসুখ হলো, কিংবা এই যে নর্থ বেঙ্গলে যে ঝড়ঝাপটা হলো, জল প্রবাহ ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে মৃত্যু হলো। কিংবা ধরুন এয়ার ইন্ডিয়ার এতগুলো লোকের মৃত্যু হলো, তারা তো কেউ তার 1 ঘন্টা আগেও জানতো না যে তারা মারা যাবে। তার মধ্যে নানান বয়সের লোক রয়েছে, ছোট্ট শিশুও রয়েছে। তো এই মানে অসময়ে অকাল মৃত্যু যেটাকে বলে, এটা পার্টিকুলারলি সিংহ রাশির লোক মারা যাবে বা কন্যা রাশির লোকের বেঁচে যাবে, এরকম কিছু ব্যাপার আছে কি জানি না। খুবই ইন্টারেস্টিং আজকের এই অনুষ্ঠান, বর্ষ শেষের প্রথম সোমবার বা শেষ সোমবারও বলতে পারেন, সপ্তাহের প্রথম সোমবার এবং বর্ষ শেষের শেষ সোমবারে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেবাচার্যজি আছেন, ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। হ্যাঁ, বছর শেষে এমন একটা অনুষ্ঠান যেটার অর্থ হচ্ছে মৃত্যু, এবং যেটা খুব স্বাভাবিক এবং আমাদের প্রত্যেকের লাইফেই আসবে। তো আমার মনে হলো যে আজকে এই দুটো বিষয়ের মধ্যে জ্ঞান রাখাটা দরকার, কারণ যদি এই দুটো বিষয়ের মধ্যে জ্ঞান না থাকে তাহলে আমার মনে হয় যে ধর্ম থেকে আমরা খানিকটা হলেও পিছিয়ে, মানে শাস্ত্র অনুযায়ী আমরা খানিকটা থেকে হলেও পিছিয়ে থাকবো। তো স্পেশালি হচ্ছে যে মৃত্যু আমি যখন জন্ম নিয়েছি তার 6 দিন পরে যখন ভাগ্য লেখন হবে, তখন মৃত্যুটা কবে হবে সেই ডেটটা পর্যন্ত লেখা থাকবে। এইবারে দেখা গেল আমার ঠিক সেই বয়স হলো, আমার মৃত্যু হলো। আরেকটা জিনিস হলো যে আমার যে দিনকে মানে হঠাৎ করে মাঝখানে এমন একটা স্থিতি এলো যে সেই স্থিতিটার মধ্যে কাল চেঞ্জ হলো এবং আমার মৃত্যু হলো। এটা হচ্ছে অকাল মৃত্যু। কাল চেঞ্জ হলো কি, অনেকে বোঝার ক্ষেত্রে বলি, কাল চেঞ্জ হলো মানে আমার যেটা লেখা ছিল সেই কালটাকে চেঞ্জ হলো, সেটা কোনো কারণেই আর অতদিন পরে গিয়ে হবে না, ইনস্ট্যান্ট হবে এবং এখনই হবে। এটা হচ্ছে কাল চেঞ্জ। আমরা বলি না স্থান কাল পাত্র। এবং তৃতীয় হচ্ছে যে এই মৃত্যুটা এখনই হবে। তো কেন? প্রথম কথা হচ্ছে ভগবান যেটা লিখে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে ন্যাচারাল, এবং উনি চেয়েছিলেন যে আমি অত দিন বাঁচি এবং আমার যা পাপ আছে, যা পুণ্য আছে, পুণ্য আমি সঞ্চয় করি, পাপের ভাগিদার যেটা আছে সেখান থেকে যেন স্থিতি পাই, ব্যাপারটা আস্তে আস্তে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে যায় বলে উনি এটা হয়তো লং টাইম আমাকে কী বলবো বেঁচে থাকার পারমিশন দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমার মৃত্যু আমার 21 বছর বয়স বা 22 বছর বয়সে গিয়ে হলো হয়, এবং 30 বছর বয়সের মধ্যে হলো। আমরা দেখি না পাড়াতে মাঝে মধ্যে পোস্টার দেখা যায়। তো এই রিজনটা কি? এর কারণ হচ্ছে যখন কোনো না কোনো অংশে আমার আগের জন্ম হোক, এই জন্ম হোক, প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমি একটাই কথা বলি যে পাপের যে ঘোড়া, যে জায়গাটা আছে, সেটা যদি কোনো কারণে কমপ্লিট হয়ে যায় তাহলে তারপরে 1 সেকেন্ড আমার এখানে থাকার কাজ থাকবে না। তো আমাকে যেতেই হবে, যমরাজ আসবে এবং আমাকে নিয়ে যাবে, এটা হচ্ছে বাস্তব। এক্ষেত্রে কোনো ভুল নেই। আমার পাপ না করে আমি যদি পুণ্য সঞ্চয় করতাম, আমার মৃত্যুটা যে ডেটে লেখা থাকতো তার থেকেও হয়তো আরও 2 বছর আমি গ্রেস পেতাম। হয়তো আমি ভালো কাজ করার জন্য, ভালোভাবে পৃথিবীতে থাকার জন্য, পুণ্য সঞ্চয় করার জন্য আমার আরও 2 বছর বৃদ্ধি পেত। কিন্তু সে 2 বছর বৃদ্ধি পায়নি, কিন্তু কোথাও না কোথাও হ্রাস পেয়েছে। মানে এটা হয়তো আরও অনেক কম বয়সে আমার মৃত্যুটা হয়ে গেল। বাড়ির লোক, ফ্যামিলি মেম্বার প্রত্যেকে বলবে এমন তো কিছু খারাপ দেখিনি কখনো, এত কিছু না।
ব্যাপারটা হচ্ছে যে এই জন্মে আমি হয়তো দেখা গেল সবাই জানলো আমি পাপ করেছি, তো সেই পাপেরও ভাগ মানে যে সীমাটা যে ঘোড়াটা সেটা যতক্ষণ না কমপ্লিট হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার দৌড় চলেছে। বা আগের জন্মে যতটা পাপ আমার কমপ্লিট ছিল এই জন্মে আমি নতুন করে যেই পাপ করা শুরু করলাম আমাকে স্টপ করে দেওয়া হলো। তো ডিফারেন্স হচ্ছে মৃত্যু অকাল মৃত্যুর মধ্যে একটার মধ্যে পাপের ভাগিদারিত্ব না থাকলে আসবে না, আরেকটা হচ্ছে ভগবানের নিজ হাতে রচনা করা জায়গা, যেটা যতক্ষণ না পর্যন্ত নিয়তি আসবে আপনার কাছে ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এর থেকে মজার সত্যি কিছু নেই। এবং আমার মনে হয় যে আমি প্রত্যেকটা মানুষকে একটাই বলি, স্থান কাল পাত্র এবং রেসপেক্ট, এই তিনটে জিনিস যদি নিয়ে ঠিকঠাক মতো এগোনো যায়, না কারোর থেকে অভিশাপ নিতে হবে, না কারোর কাছ থেকে চেঁচানো শুনতে হবে, কোনো রকম প্রবলেম বা অব্লিগেশনের মধ্যে আপনাকে নিজেকে জড়াতে হবে না, না আপনি কারোর উপর চিৎকার করবেন। পাপের জায়গাটা এই ছোট ছোট জায়গাগুলো থেকেও অনেক সময় তৈরি হয়। তো এখানে এখানে মানে ধরুন আপনি যে কথাটা বলছেন সেটা খুব লজিক্যাল কথা, ভদ্রলোকের কথা একদম। এইবারে ধরুন মানে অন্যভাবে নেবেন না, হ্যাঁ। মানে জ্যোতিষ সমাজে এমন তো অনেকেই রয়েছেন যে যারা বললো যে তা আপনার খুব ভয়ঙ্কর ব্যাপার, একটা ভয়ঙ্কর আসছে 7.5 বা যে কোনো একটা বুজুং বাজুং দিয়ে বলা হলো হ্যাঁ। যে আয়ু তো বেশি নেই, আয়ু তো বেশি নেই, আয়ু তো বেশি হ্যাঁ। নেই, ফলে আপনার তো একটা বিরাট যাগযজ্ঞ করতে হবে, 1,00,000 টাকা খরচা পড়বে, অমুক জায়গায় যাব। তো আমার কথাটা হচ্ছে যে এইটাকে পারফেক্টলি আপনারা কেউ বলেন না চিকিৎসকদের মতন। আপনি আমি দেবাচার্যর লোক, আমি দেবাচার্যর সারথি, ফলে আমি বলবো যে দেবাচার্য কোনোদিন বলবে না যে কবে আপনার মৃত্যু হবে, যেটা ডাক্তাররাও বলে না, দেবাচার্যও বলে না। না, সত্যি কথা বলতে দেখুন, আমি হয়তো কোনো বড় বাচ্চার- সতর্ক করতে পারে। কোনো বাচ্চার ক্ষেত্রে হ্যাঁ। আমি সতর্ক বলতে পারি যে একটা বাচ্চা চরম ডিপ্রেশনের পেশেন্ট, একটা বাচ্চা তার বয়স হয়তো 20 বছর বা 21 বছর, তো আমরা বলবো সে তো অ্যাডাল্ট, সে তো বড় হয়ে গেছে, না আলটিমেটলি আমাদের কাছে বাচ্চা, না না ঠিক, আর তার বাবা মার কাছে তো সন্তান আরো ঠিক, বাচ্চা। আপনার কথাবার্তার মধ্যে অনেকটা শিক্ষকের মতন ভাব, শিক্ষকরা বলেন আমাদের বাচ্চা। হ্যাঁ, তো এবারে যখন যখন সে বাবা মা আসবে আমার কাছে জানতে, আমি যদি বলি যে আপনার সন্তান আগামী দিন এই টাইমের মধ্যে সুইসাইড করবে, ভালো লাগবে শুনতে? না, নিশ্চয়ই না। বাবা মার রাতের ঘুম চলে যাবে। এবং আপনি যদি কোনো কারণে বলেন যে ওর ডিপ্রেশনের পালাটা অনেক বেশি, ঘর বন্ধ করে থাকার প্রবণতাটা বেশি, এটা কিন্তু ওকে অন্ধকারে টেনে নিয়ে যাবে। আমার মনে হয় আপনার এই মুহূর্তে ভালো সাইকোলজিস্টকে দেখান, প্লাস আপনি একটু চোখে চোখে রাখুন। বাবা মা বোকা না, বাবা মা বোঝে, বুঝে যাবে, ঠিক বুঝে যাবে, বুঝে যায় যে এই যে কথাটা দেবাচার্য যখন বলছে কিছু একটা গড়বড় রয়েছে। একদম। না, এটা নীতিগতভাবে কেন বলছি আমি কথাটা, ধরুন কোনো চিকিৎসক মানে ক্যান্সারের 4th স্টেজে গিয়েছে, তবু তিনি তার লড়াইটা চালিয়ে যাবেন, একদম। এবং তিনিও জানেন, রুগীর ফ্যামিলিও জানে যে একে বাঁচানো যাবে না, কিন্তু তবু ডাক্তারের মুখ থেকে এই শব্দটা কখনো বেরোবে না যে এর আর বড় জোর বলবে যে দেখুন অবস্থা খুব খারাপ, বাড়িতেই নিয়ে যান, এইটা মানে দ্যাটস অল। হ্যাঁ। আমি আপনার ক্ষেত্রে বলি, আপনি কখনো বলেন না, এবং আপনি কোনো দিনও বলেন, আমাদের এখানে ফোনও যে আসে তাকে বলেন যে এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করে, বাস্তব। তাদের বাপ মা বুদ্ধিমান। আমাদের এখানে আপনার অনুষ্ঠানে অন্তত যারা ফোন করে আমি তাদেরকে ধরেই নিই যে তারা যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিমান, তারা বোঝে যে দেবাচার্য দা তো এরকম কথা বলে না, তার মানে আমার এটা কিছু গণ্ডগোল আছে ভাই, আই মাস্ট বি সিরিয়াস। তো এই ব্যাপারগুলো যদি আপনি বুঝতেই পারেন, ডাক্তার যেমন কাউকে না বলেও তিনি তার ওষুধের চেঞ্জগুলো করেন, এবারে আপনি কি করেন? না, আমি আমার বয়স্ক লোকেদের ক্ষেত্রে বলি, দেখুন এই টাইমটা আপনাদের এমনিতেই নবতারা চক্রে খারাপ যাচ্ছে। নবতারা চক্রেতে আপনার বুধ নিধন নক্ষত্রে বসে রয়েছে, আপনার বৃহস্পতি নিধন নক্ষত্রে বসে রয়েছে। বাবা লাস্ট 6 মাস ধরে আপনার অসুস্থ, হ্যাঁ দাদা 6 মাস ধরে, এই তারিখের পর থেকে ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ এই তারিখের পর থেকে ডিস্টার্ব। তো এই জিনিসগুলো আপনার মধ্যে রয়েছে, তো অটোমেটিক্যালি আমার বিশেষ একটা কালো ছায়া আসতে চলেছে আপনার ফ্যামিলিতে। তো দাদা কবের মধ্যে, ডেটটা কবের মধ্যে, তখন আপনি ডেটটা বলতে পারেন যে এই তারিখের মধ্যে আসবে, এবং ডেফিনেটলি ওই তারিখের মধ্যেই হবে। কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে তো এত দূর আপনার যাওয়ার সাহসই হবে না যদি আপনি প্রপার ভদ্রলোক হন। একজন বাচ্চা সম্বন্ধে যদি বলার মানে যে স্পিড বা বলার যে স্টাইলটা, এটা আমার মনে হয় যে বলার এটার কোনো স্টাইলই থাকে না। একটা বাচ্চা মারা যাবে সেটা তো বাবা মাকে জানাবেন কী করে আপনি? আপনি হয়তো সাবধান করতে পারেন, যেটা আপনি করেন আর কি।
তো এই 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 ক্ষেত্র থেকে সব থেকে প্রথম এবং প্রধান কথা যে আমাদের যারা ফোন করেন এখানে, তারা কেরিয়ার নিয়েই ফোন করেন যে কী হবে। একদম কেরিয়ারের জায়গায় হয়তো বিয়ের ব্যাপারে বললো যে দেখুন মেয়েটা তো পড়াশুনো করেছে, এত এই ব্যাপার, বিয়ে হচ্ছে। হ্যাঁ কি বড় জোর বলতে পারে যে ব্যবসা আমার খুব খারাপ, আমি একটা ব্যবসা করছিলাম খুব খারাপ। এগুলো হচ্ছে পার্ট, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মৃত্যু সম। একটা রানিং বিজনেস চলছে, তার ডাউনিং হয়ে যাওয়াটা তার কাছে মৃত্যুর মতন। একদম। হ্যাঁ, সে হয়তো মাস গেলে কোটি টাকা রোজগার করতো, সে মাস গেলে তার কয়েক লক্ষ টাকা লস যাচ্ছে, মৃত্যু তার, একজন ব্যবসায়ীর মৃত্যু। সেরকম একজন চাকরিজীবী, সে মোটামুটি একটা চাকরি, সে চাকরি নেই। কোভিডের সময় সবার চাকরি চলে গেল না, কি অবস্থা কোম্পানিগুলো। আজকেও খুব যে ভালো অবস্থা তা না, কারণ তার একটা ধারাবাহিক ব্যাপার। কারণ আমাদের জনসংখ্যা যে পরিমাণ বাড়ছে, যেরকম দৃঢ়তার সঙ্গে বাড়ছে, এবং সেটাই আমাদের দেশের, তার তো মৃত্যু হলো, চাকরিটা চলে গেল, সে খাবে কি, ফ্যামিলিকে খাবে কি, কি অবস্থা চিন্তা করুন তো। না মেন ব্যাপার হচ্ছে, দেখুন আমি এই জায়গাতে একটা কথা বলি যে সে খাবে কি বা তার চলবে কি করে, সে কত বছর চাকরি করেছে, তার ব্যাংক ব্যালেন্স গিয়েছে, সেগুলো যে লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করছে, তার ব্যাংক ব্যালেন্স অবশ্যই রাখা উচিত। যদি সে না রাখে থাকে তাহলে ভগবান তার সাথে পরিহাস করেছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে ঈশ্বর পৃথিবীতে পাঠান। জিসাসের একটা সুন্দর কী বলবো, দু লাইনের একটা উক্তি ছিল, তো পুরোটা আমার মনে নেই, জাস্ট আমার মনে হচ্ছে যে এটা বলা যেতে পারে, যেটা হচ্ছে প্রভু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা সারাদিন দৌড়াই, সারাদিন চিৎকার চেঁচামেচি করি, সারাদিন মিথ্যার আশ্রয় নিতে হয়, এই হয় সেই হয়, লোককে ভুল ভাল বিভিন্ন যে যা বলছে সেগুলোকে বিশ্বাসযোগ্যভাবে মেনে নিতে হয়। তো ঠিক আছে, কিন্তু একটা পাখির ক্ষেত্রে ভাবুন তো, তাকে না কিছু চিন্তা করতে হয়, না কিছু ভাবতে হয়। ভোরবেলায় সূর্যের আলোটা উঠলো, ওঠার আগে সে উঠে পড়লো, সারাক্ষণ যতক্ষণ সে জেগে রয়েছে, মানে সূর্য রয়েছে ততক্ষণ সে জেগে রয়েছে, দৌড়ালো, খাওয়া দাওয়া করলো, তার খাওয়ার পৃথিবীতে চারপাশে ছড়ানো আছে, শুধু খুঁটে খেতে হবে। তো আমাদের খাবারটাও ঠিক চারপাশেই ছড়ানো আছে, খুঁটে খেতে হবে। আর টাইমিংটা যেটা পাখির মতো যদি ঠিকঠাকভাবে টাইমিং মেনটেন করা যায়, আমাদের লাইফে অসাধারণ বললেন। এবং আমি দর্শকদেরকে বলবো এই ধরনের ফোনটা যদি পাই খুব ভালো লাগবে, যে দেখুন যারা ফ্রাস্ট্রেশনে ভুগছেন যে কোনো ব্যাপারে, সেটা আপনার চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বিয়ে থার ব্যাপার হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আপনার জন্য কিন্তু ছড়ানো রয়েছে বিকল্প। একদম। যার ব্যবসা ডাউন, মনে হচ্ছে আর বেঁচে থেকে কী হবে, তার জন্য আরেকটা ব্যবসা রয়েছে বা একাধিক ব্যবসা রয়েছে। যার চাকরি চলে গেছে, তার জন্য কিন্তু চাকরি রয়েছে অসংখ্য। তাকে খুঁজে নিতে হবে, এই খুঁজে নেওয়ার দায় এবং দায়িত্বটা দেবাচার্যজির উপর আমি চাপিয়ে দিলাম, যে কি করতে হবে। মানে ঠিক আছে ভাই, আছে কি নেই শুধু এইটুকু বলুন। না মেন ব্যাপার হচ্ছে খোঁজা রাখি না, একটা বিশাল পরিমাণ ক্লান্তি চলে আসে, যে এত ভালো জায়গায় ছিলাম, কি দোষ করলাম। মেন ব্যাপার হচ্ছে স্যার এপিজে আবুল কালামের কথা অনুযায়ী যদি আমাকে বলতে হয়, যে কোম্পানিকে ভালোবাসো, এটা তোমার নৈতিক কর্তব্য, কিন্তু এতটাও ভালোবেসো না যে কোম্পানি কাল সকালে ভালোবেসে তোমাকে অন্য কোম্পানির রাস্তা দেখিয়ে দিতে পারে। মানে এই জায়গাটাও আমাদের লাইফে রাখা উচিত, যে প্রতিটা জায়গায় আমাদের একটা জায়গা থেকে ভালো চলছে, তার মানে আমাদের ইনকামের জায়গা ভালো আছে, আমাদের প্রতিটা সোর্স অফ ইনকাম যে জিনিসগুলো আছে সেগুলো ভালো আছে। আমি একটা কোম্পানির জন্য দীর্ঘদিন করেছি, করার পরে দেখা গেল কোম্পানি আমাকে মাঝপথে বসিয়ে দিল, তখন আমাকে আরেকটা কোম্পানিকে খুঁজতে যেতে হবে। তখন না ওই ভালোবাসাগুলো এত বেশি মনে পড়ে যায় যে আমি এই কোম্পানির জন্য রাত জেগেই করেছি, এই সময় এই করেছি, প্রতিটা স্টেপ বাই স্টেপ এত কাজ করে এসেছি, কিন্তু পেয়েছি টালাম কি, আজকে আমাকে একটা লেটার ধরিয়ে দিয়েছি যে ব্যাস সামনের মাসে এই তোমার নোটিস পিরিয়ড। এইবারে যখন আমি নতুনভাবে চাকরি খুঁজতে যাচ্ছি না, সেই যে স্পিরিট থাকা উচিত আমার মধ্যে, সেই যে লক্ষ্য থাকা উচিত, সেই যে জোশ বলবো, সেগুলো আস্তে আস্তে কোথাও না কোথাও অনেক ডাউন লেভেলে নেমে যায়। তখন অটোমেটিক্যালি 2-3 মাস 4 মাস আমার জবের ক্ষেত্রে এগোতে গেলেও প্রবলেম। জ্যোতিষীয় ভাষাতে তখন বলতে গেলে দেখা গেল মঙ্গল শনি চলছে, মঙ্গল রাহু চলছে, জব হবে না, জবলেস থাকার প্রবণতা আছে 3 মাস। একদম ঠিক, এটাও তো ঠিক। তার সাথে সাথে আমার এনার্জি লেভেলটা অনেক কমে গেছে। ঠিক কথা, ঠিক কথা। আমি এটা ফোন দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলবেন, ফোন করেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি, 80
খুব ব্যস্ত আমাদের দিদি। হ্যালো, হ্যাঁ, ফোন নাম্বারটা বলছি আমি। আপনি ফোন নাম্বার বলবেন কেন? কি আশ্চর্য, আপনি তো ফোন করেছেন এখানে, কিসের জন্য ফোন করেছেন? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে জানার জন্য ফোন তাহলে করেছি। ফোন নাম্বার বলছেন কেন? ওই যে আগে আরে ফোন নাম্বার এই বলতে হবে ফোন- না, আপনি আপনার মেয়ের নামটা কি? বনিতা দে। হ্যাঁ, বনিতা দে, বনিতা বনিতা দে। BNITA। কোথা থেকে কথা বলছেন? আমি বরানগর থেকে বলছি। কলকাতা থেকে। আচ্ছা, বনিতার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 27/10/2000 27/10/2000 10/2000 সময়টা বলুন। 5:07 5টা 7 বিকেলে। আচ্ছা, এইবারে ফোনটাকে আপনি ইয়ে করে রেখে দিয়েছেন, ওটা আবার কানে লাগান, কারণ আপনার কর্তাও দেখছেন, তাকে শ্রদ্ধা জানাই যে পুরো ফ্যামিলি দেখছেন আমাদের অনুষ্ঠান, আমাদের ভাল লাগছে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার ফোনটাকে আপনি স্পিকারে না রেখে নর্মাল আপনার কানে রাখুন, তা নয়তো অসুবিধা হয় আমাদের। আচ্ছা, ঠিক আছে। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়। এটা ভালো লাগার ব্যাপার যে পুরো পরিবার আপনারা যে দেখছেন এবং সবাই হ্যাঁ, মিলে আমরা খুব মানে মনে খুব ভালো লাগে বলে মন থেকে দেখি। ওনার প্রোগ্রামটা তো হ্যাঁ, মন থেকে ভালো লাগে, এদের পরিবারের মনটাও তো একটা ব্যাপার। একদম। আচ্ছা, একটুখানি এখানে ডিস্টার্ব হচ্ছে। পাচ্ছেন? একটু ডিস্টার্ব হয়েছে। 1 মিনিট। হ্যাঁ, 27/10/2000 বিকেল 5টা কি বললো 10। দিদি, হ্যাঁ বলুন দাদা। 2000-এ জন্মেছেন, সময়টা কি বলেছিলেন? 5টা 7 পাঁচ। বিকেল। বিকেল 5টা 7। হুম। আচ্ছা, শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ ওকে। তুলা রাশি মেষ লগ্ন জানা আছে? হ্যাঁ, তুলা রাশি এটা আমি জানি। হ্যাঁ, আচ্ছা, বৃহস্পতি আর অন্য কিছু আর কিছু জানি না। হ্যাঁ, বলুন। বৃহস্পতিটাও বকরি আছে, বুধটাও বকরি আছে। বৃহস্পতি বকরি থাকলে না এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টগুলো মুখের কাছে এসে অসম্পূর্ণ থেকে যায়, পাওয়া যায় না। পাওয়া যায় না, না, মুখের কাছে এসেও জিনিসটা অসম্পূর্ণ থাকে। মানে এই মেয়েটার যে কোয়ালিটি, সেই হ্যাঁ। কোয়ালিটিটা যেটা এক্সপেক্ট করছে সে এবং তার ফ্যামিলি, তো সেটা ঠিক মতন আসবে না। আচ্ছা, বৃহস্পতি শনি একত্রে ভালো গুরুশৈলী যোগ। আচ্ছা, রাহু হচ্ছে 3rd হাউস, 4th 5th 6th হাউসে মঙ্গল। আচ্ছা, বুধের ঘরে ওর একটু অস্থি সংলগ্ন সমস্যা আসবে। হ্যাঁ, অস্থি সংলগ্ন সমস্যা আসবে, হাড়ের অস্থি হাড় 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 বা পায়ের দিকে একটু প্রবলেম আসতে পারে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে রবি বুধ চন্দ্র একত্রে বসে আছে, যেখানে বসে আছে সেই জায়গাটা অনুযায়ী বৈবাহিক জীবনে যখন পা রাখবেন তখন জুটক বিচার করে পা রাখাটা অত্যন্ত জরুরি। মেয়ের মঙ্গলের ঘরে শুক্র বসে রয়েছে, যে কারণে স্যাটিসফ্যাকশন, আত্মসন্তুষ্টি আমরা যেটা বলি, সেই জায়গাটা কোথাও না কোথাও একটু হেরফের করে, ফ্ল্যাকচুয়েট করে। খুব সব কিছুতেই খুব খুশি হয়ে যাওয়া, সব কিছুতেই খুব দুঃখ পাওয়া, এরকম না। তবে বিদ্যা, কর্ম, বিবাহ, ওই 3টি জায়গা থেকে ওর স্পেশালি একটু নেগেটিভ সাইড আছে, যে জায়গাটাকে কাজে লাগানো উচিত এবং আমার মনে হয় জায়গাটাকে আগে রেক্টিফাই করা দরকার। এটা গেল একটা। আচ্ছা, নবম কেতু দশমে হচ্ছে দ্বাদশ। হ্যাঁ, ঠিক আছে, যেখানে নবম ঘরে কেতু বসে রয়েছে, কর্মস্থান আগামী দিন ভালো জায়গা পাবে, সেটাও কোনো প্রবলেম নেই। আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে আমি যেটুকুনি আলোচনা করলাম, আলোচনাটা যদি মনে হয় যে ঠিক আছে, আপনার সাথে যাচ্ছে, তাহলে অবশ্যই কী বলবো, আগে একটা ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন,
ঠিক আছে, জোগাড় মানে দেখিয়ে দেখিয়ে ব্যাপারটাকে মেটাবেন, যে যেন আগামী দিন এই অল্প বয়সে মেয়েটার জন্য কোনো রকম সমস্যা না বড়োভাবে কিছু আসে। আর বাকি যেটা রইল বৈবাহিক জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত, বড়নগরে আছেন, বড়নগরে বহু জ্যোতিষী বসেন, তো তাদের সাথে একবার যোগাযোগ করে এই প্রবলেমটা থেকে বেরোনোর চেষ্টা করুন। শুক্রমঙ্গল লাইফে স্যাটিসফ্যাকশন দেয় না, আত্মসন্তুষ্টির বড় প্রবলেম ঘটে। বলুন দিদি, বাস্তু প্রবলেম। বলুন। হ্যালো? হ্যাঁ বলুন, এবার বলুন। আপনি কি বাস্তু বাস্তু প্রবলেম বলছেন? হাড়ের problem হাড়ের 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 প্রবলেম। হাড়ের প্রবলেম জন্য ডাক্তার দেখাতে বলছেন? হ্যাঁ, একদম। হাড়ের প্রবলেম আছে। না না, উপস্থিত আমি কিছু বুঝতে পারিনি। আসবেই। ও বুঝতে পারিনি। আপনাদের ফ্যামিলিতে আর্থারাইটিসের প্রবলেম বা অস্থি সংলগ্ন সমস্যা নেই, এটা হ্যাঁ, কখনো? ওর বাবার পায়ের ব্যথা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা যাতে আসবেই। না হয় তার জন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে বলেছেন। আচ্ছা। এটা গেল এক part এবং খুব অল্প one। বয়স থেকে আসার যোগটা রয়েছে, নইলে এইটুকু বাচ্চা মেয়েকে আমি কেন ওই ওর বলবো? বাবার আর্থারাইটিসের প্রবলেম রয়েছে। থাকবেই। এইগুলো ফ্যামিলির তার মধ্যে থাকলে বাবার আসবেই। থাকলে এ গোষ্ঠীর সবার। হ্যাঁ, আর বা পাটা কেন ইন্ডিকেট করলাম, হ্যাঁ। বা পাটা বেশি মানে মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় ইনজোর্ড হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা যেটা, যে ও পড়াশুনো বা কি করেছে, কি করেছে? ও এমএসসি বায়োটেকনোলজি নিয়ে এমএসসি করেছে। চাকরি কি করছে? চাকরি এখন উইপ্রোতে করছে নাইট শিফটে, ওটা ছেড়ে দেবে এই জানুয়ারি মাস থেকে। কারণ আসতে কি হবে না। ও কি স্যাটিসফাইড হতে পারছে না? না, ও শরীর দিচ্ছে না, আর এই। আমরাও চাইছি না। না, খুব শরীর- কষ্ট হচ্ছে খুব। আপনি- এই বলে- শরীর দিচ্ছে না দাদা, মঙ্গলের ঘরে শুক্র বসে থাকলে বসদের থেকেও ডিস্টার্ব পাবে। ওর এমনি- হ্যাঁ বলুন। যেটা বললাম সেটা শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বসদের থেকেও ওর কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া আসবে, যেটা সবসময় ও টলারেট করতে পারবে না। হ্যাঁ তো এই জায়গা, হ্যাঁ বলুন। এই জায়গাগুলো আপনি ভালো জ্যোতিষীকে দেখিয়ে ঠিকঠাক করে নেবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড বুঝতে পেরেছে? না, আমি উপস্থিত, ফোনটা নিয়ে আছি, আমরা টিভিটা মানে সাউন্ড কম করে দিয়েছি একদম। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলে হ্যাঁ। তারপরে ব্যবস্থা দিয়ে নেবেন। ধন্যবাদ। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো, দেখুন খুব সিম্পল ব্যাপার। হাইলি কোয়ালিফাইড মেয়ে, এমএসসি, সে নাইট শিফটে কাজ করে, সে চাকরি করতে চাইছে। উনি কি বললেন যে ওর যা কোয়ালিটি, সে কোয়ালিটি অনুযায়ী স্যাটিসফাইড হবে না। তো স্বাভাবিক ভাই, আমি এমএসসি ডক্টরেট করতে যাচ্ছি, আমাকে নাইট শিফটে ফেলে রেখে দিয়েছে, কাজ কর। সে বলছে ধর, করবোই না, তার দরকার নেই। তো এই যে ব্যাপারগুলো আপনি ধরতে পারেন, এই যে একটা কোয়ালিফাইড মেয়ে, ইন্টেলেকচুয়াল ক্লাস লাইক ইউ, তো সেগুলোর জন্য কিন্তু ভালো জ্যোতিষের দরকার হয়। আপনি বললেন বটে যে বরানগর কি, বরানগরে আমি জানি যে বরানগরে দক্ষিণেশ্বর সামনে ইত্যাদি ইত্যাদি আছে, জ্যোতিষ আছে কিনা আমার জানা নেই। না, বসে, অনেকে বসেন, বসেন টসেন, অনেকেই বসেন। হ্যাঁ, ওয়াই নট দেবাচার্য, সেটা তো তাদের ভাবনার ব্যাপার। দেবাচার্য কোনোদিন বলবেন না যে আচ্ছা আমার কাছে আসুন, আমি আপনার ভাগ্য পরিবর্তন করব। আপনাদের মনে হলে সেটা আসবেন। একদম এন্ড পার্টে যেটা বললাম, যে আজকে খুব একটা ডেঞ্জারাস ব্যাপার নিয়ে আমরা আলোচনা করলাম। তো ধরুন তার ভাগ্যে লেখা রয়েছে যে এর সময়োপযোগী মৃত্যু নেই, মৃত্যু হবে, এই মৃত্যু নেই, সময়োপযোগী, অসময়। সেটা তাহলে কি করে রেজিস্ট করবে একজন অ্যাস্ট্রোলজার? না, অনেক সময় দেখা যায় যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিছানায় রয়েছে, কোমাতে চলে গেছে, কোমা থেকে ব্যাক করেছে, এটাও তো হয়েছে লাইফে। এর সাথে সাথে আরেকটা আছে, যেটাকে এই যে অকাল মৃত্যুর মধ্যে কিন্তু আমি কোনো কারণেই সুইসাইডকে ফেলি না। মানে যারা কি বলবো, অসুস্থতা, একদম নিজের জায়গা থেকে বেরিয়ে এসে যে মৃত্যুকে বরণ করে দেওয়া, আমার মনে হয় এই সাবজেক্টটা দিয়ে আগামীকাল আমরা কথা বলবো। ঠিক। কারণ হচ্ছে এইটার সম্বন্ধে বলতে গেলে পরে অনেকটা vast। হ্যাঁ, এই তিনটে মৃত্যুর মধ্যে দুটো মৃত্যুর সম্বন্ধে কি হতে পারে, কোনটা পাপ কোনটা পুণ্যের ফল, সেটা বোঝানো হয়েছে। আর মানে সঠিকভাবে বোঝাতে গেলে পরে সুইসাইড করলে বা আগামী দিন যদি করার পর যে জায়গাটা তৈরি হয়, সেই সম্পর্কে জানতে গেলে আমার মনে হয় আগামীকালের এপিসোডটা দেখা দরকার। অতএব আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। একদম।